সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের কাজ চলবে। বিশেষ কমিটির প্রথম বৈঠক, জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি কাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরদিন থেকে উন্মুক্ত থাকবে সবার জন্য। বিদ্যুতের ভুতুড়ে বিল পেলে অভিযোগ করার আহ্বান সরকারের। গ্যাস সংকটের কারণে লোডশেডিং বেড়েছে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এবং বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা কোরিয়ার বাজারে শুল্কে অগ্রাধিকার পাবে। সৌদি উপমন্ত্রীর বৈঠক সম্পর্কে জোরদারে আলোচনা। সবার সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠন করা বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। কমিটির প্রথম বৈঠকের পর কথা জানান তিনি। দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি আরও জানান, বিরোধী দলের ৫ জনের নাম এখনো পাওয়া না গেলেও প্রত্যাশা করেন দ্রুতই এ বিষয়ে আলোচনার জন্য বিরোধী দল নাম প্রকাশ করবেন। আর নাম না দিলেও মিটিংয়ের বাইরেও তাদের পরামর্শ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, জুলাই জাতীয় সনদের ৪৮টা সুপারিশের যেগুলো অ্যাগ্রিড ছিলাম সেগুলো তো গ্রহণ নিব, আর যেগুলোয় নোট অফ ডিসেন্ট ছিল সেটি সেভাবেই পর্যালোচনা করা হবে। এর বাইরেও আরও অনেক বিষয় আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এতে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে। ভবিষ্যতে কমিটিতে বিরোধী দলের নাম দেওয়ার সুযোগ থাকবে সামনে বলে জানিয়েছে সরকারি দল। সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় গেল ১৩ জুলাই। জনগণ যে রায় দিয়েছে সেটাই মানতে হবে, আলাদা কোনো রায় মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামায়াত। এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে ধীরে ধীরে জেঁকে বসেছে মন্তব্য করে দাবি করেন, সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার দাবি করলেও সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে তারা। জামায়াত আমির আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের কোনো সঠিক তালিকা প্রকাশ পায়নি। এ সময় তিনি সরকারের প্রতি অনুরোধ করেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিলে তাদের সাথে নেমোখারামি করা হবে। ৫৫টা বছর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে কোনো ভোট হলো, কোনো রায় হলো, ৭০% মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না? হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। আগামীকাল ৫ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আগামীকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর ৬ তারিখ থেকে সর্বসাধারণ প্রবেশ করতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা বলে জানান মন্ত্রী। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষ গ্রহণের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নানা অনুষ্ঠানমালার। আগামীকাল ৫ তারিখে সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা। বহু গ্রাহকের অভিযোগ, জুনের পর জুলাই মাসে অস্বাভাবিক বেশি এসেছে বিদ্যুৎ বিল। তবে এমন অভিযোগকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। অথচ গ্রাহকরা চরম অসন্তুষ্ট।
পোস্টপেইড কিংবা প্রিপেইড সব গ্রাহকেরই বিল নিয়ে আছে অভিযোগ। ভুক্তভোগীরা জানতে চান দাম বাড়ানোর কারণেই এই বাড়তি বিল নাকি আড়ালে অন্য কিছু আছে। কিন্তু গ্রাহকের সন্দেহ দূর করার বিশ্বাসযোগ্য উদ্যোগ না নিয়ে বিদ্যুৎ বিভাগ আটকে আছে অদৃশ্য ব্যক্তির উপর দোষারোপে। মে মাসে বিল ছিল 1400 টাকা আর জুন মাসে আসছে 2700 টাকা। তো বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এত টাকা আসার কথা নয়, এখানে কিছু একটা কারসাজি আছে। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ রাজধানীর শান্তিবাগের গ্রাহকদের। কেউ কেউ বলছেন মে মাসে যেখানে বিল ছিল 15,700 টাকা, জুনে তা হয়েছে 26,000 টাকা। এক বছর আগে তো অনেক কম ছিল, 800 টাকা, আর এখন তো 4,500 5,000-এর কাছাকাছিও চলে গেছে। গত 6 মাসে সর্বোচ্চ বিল আসছে 15-16 হাজার টাকা মাদার মিটার। এই মাসে হঠাৎ করে আসছে 26,000 সামথিং। ইঞ্জিনিয়ার সে বললো যে জুলাই মাসে ঠিক, পরের মাসে ঠিক হয়ে যাবে। তো কেন এই কথাটা বললো? আমি বললাম তাহলে কেন এই কথাটা বললেন যে ঠিক হয়ে যাবে? তার মানে এই মাসে আপনারা বেশি দিচ্ছেন? না, আমাদের বিল ঠিক আছে। ওদের কথার মধ্যে কিন্তু চোরামি আছে। শুধু রাজধানীতেই নয়, বিভিন্ন জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নাটোরের এক গ্রাহকের দাবি, প্রায় 42 দিন বিদ্যুৎ ব্যবহার না করলেও জুন মাসে এসেছে 2,600 টাকার বিল। একটি মাত্র বৈদ্যুতিক বাতি ব্যবহার করেও প্রতি মাসে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। আছে এমন অভিযোগও। 42 দিন কোনো বাতি জ্বলেনি, কিন্তু এই মাসে 2600 টাকা বিল এসে। বিল আসে 500, 550, হাইস্ট 600। গত মাসে বিল আমার এক চান্সে 1200 কয়েক টাকা আসে। বাগেরহাটেও একই চিত্র। কারো কারো 670 টাকার বিল এক মাসের ব্যবধানে বেড়ে হয়েছে 1200 টাকারও বেশি। 670 টাকা, 640 টাকা এইভাবে আমার কারেন্ট বিল আসতেছিল। হঠাৎ এ মাসে দেখি যে 1263 টাকা বিল আসছে। শুধু জুন নয়, জুলাই মাসেও অস্বাভাবিক বিল আসছে। পোস্ট পেইডই নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীদেরও একই অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জুলাই মাসের বিদ্যুৎ বিল এসেছে 1700 টাকা, যা বিলম্ব সহ 1706 টাকা, যা পূর্ববর্তী মাসের বিদ্যুৎ বিলের থেকে প্রায় 4 গুণ বেশি। এই ঘটনাটি শুধু আমার সাথেই ঘটেনি, আমাদের গ্রামের প্রায় 90% মানুষের সাথে ঘটেছে। জুন মাসে সরকার ইউনিটের রেট বাড়াইছে, তো সেই হিসাবে আমাদের 4,000 টাকা প্লাস চলে আসছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা দেখলাম সেই জুলাইতে আমাদের বিলটা বেশি। আগে আসতো 1800, 2000 টাকা, 1700 টাকা ইয়ের ভিতরে, এখন 3000 টাকার নিচে না। এই মাসেও আমার 3300 টাকা বিল আইছে। জুন মাসে তড়িঘড়ি করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 18% বাড়ানো হয়। তবে গ্রাহকদের অভিযোগ, দাম যতটা বেড়েছে, বিল বেড়েছে তার চেয়েও অনেক বেশি। জুন মাসে এরকম একটা বিল আসে, এতে করে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ভুলের দায় গ্রাহকদের উপর চাপাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। সরকারি যেসব প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে জড়িত, তারা তো আসলে অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ খাত লুণ্ঠনের মূলক খাতে পরিণত করতে তারা বাহিনী হিসেবে কাজ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বই হচ্ছে 22-এর জ ধারায় যে তারা সরকারকে প্রয়োজনে পরামর্শ দেবে। তারা কোনো সংকটে, কোনো সমস্যায় তারা কি কোনো সমাধান উল্লেখ করে সরকারের কাছে পরামর্শ দিচ্ছে? তারা বসে বসে বেতন খাচ্ছে এবং এই সেক্টরে চুরি দাঁড়ি হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দাবি, এটি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মামলার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের যারা ক্রসফায়ারের যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি। অনেকগুলো রিপোর্ট হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। শাপলা চত্বরের বিচার কার্য আমরা শুরু করেছি। এরকম মোটা দাগে আমরা অনেকগুলো বিচার কার্য কিন্তু আমরা শুরু করেছি। আর জুলাইয়ের বিচারগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেমনটা দেখছি, পাশাপাশি আমরা কিন্তু গুম এবং ক্রসফায়ারের যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের 12টি মামলার রিপোর্ট যেগুলো আমাদের কাছে দিয়েছে, এগুলো পর্যায়ক্রমে আমরা
আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি, আরো কয়েকটা বাকি আছে, এগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। এই তো এইভাবে চলছে। আর আমাদের যে লোকবল আছে, আমাদের যে লজিস্টিক যা সাপোর্ট আছে, তা দিয়ে আমরা নিরলসভাবেই আসলে তাদের এই বিচার প্রক্রিয়ার আমরা কাজ করে চলেছি। এখন থেকে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে এবং সেই দেশের ৮৭% পণ্য ও সেবা এই দেশে প্রবেশের ক্ষেত্রে শুল্কে অগ্রাধিকার পাবে। বাংলাদেশ কোরিয়া নেগোসিয়েশন কনক্লুশন সেরেমনি শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। বলেন, এই আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের কর্মসংস্থান সৃষ্টির আকাঙ্ক্ষা পূরণে দেশটিকে পাশে পাবে বাংলাদেশ। এছাড়াও দেশটির অর্থনৈতিক আকার বেশ বড় হওয়ায় বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাট সহ অন্যান্য পণ্য কোরিয়ার বাজারে প্রবেশে সুবিধা পাবে। এফটিএ এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সাথে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার বা কর্মী অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক আলোচনা হয়। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি 2 দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় আসেন। তিনি দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, যুবলীগের শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সাদ্দাম ইনান সহ 7 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে এ মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। মোট সাক্ষ্য দেন 28 জন। এ মামলার সব আসামি পলাতক। এদিকে গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাইদকে 10ই আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দুজনেই এ মামলায় আসামি। বিদ্যুতের ভুতুরে বিল পেলে কাছাকাছি কেন্দ্রে গিয়ে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। গ্যাস সংকটের জন্য বাসাবাড়ির রান্নায় ইলেকট্রিক চুলার ব্যবহার করার কারণে বিদ্যুতের উপর চাপ বাড়ায় লোডশেডিং হচ্ছে বলেও জানান তিনি। অল্প কিছুদিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে উল্লেখ করে ডাক্তার জাহেদ সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রধানমন্ত্রী উপদেষ্টা জানান, ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট চলছে এবং এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণেই অবস্থা তৈরি হয়েছে। গ্যাস কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত সরকারও চায় শেখ হাসিনা দিল্লিতে বসে যেন কোনো বক্তব্য না দেয়। সরকার তাকে দেশে ফেরত এনে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে। আমরা এটাও জানি যে অতীতে এই প্রচেষ্টায় নানান রকম অনিয়মের কারণে আমাদের কর্মী যারা যেতে চান তারা নানান হয়রানির শিকার হয়েছেন। এই সরকার এই সব সমাধান করার মাধ্যমেই কর্মী প্রেরণ করতে চায়। ইরানের সাথে আলোচনা চলছে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 5 মাস ধরে চলা সংঘাত অবসানে সমঝোতায় পৌঁছানোর জন্য এটি তেহরানের জন্য শেষ সুযোগ। ট্রাম্প আরও বলেন, সমঝোতায় না পৌঁছালে ইরানকে শিরশ্ছেদের মতো কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা এখনও বাতিল করেনি, তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না, বরং ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।